নমস্কার, আমি আপনাদের সবার প্রিয় অর্ণব, দ্য ফিল্ম জার্নালিস্ট। আজকে আমি যে মানুষটাকে আমার পাশে পেয়েছি, একজন সু অভিনেতা দেবাশিস রায়কে। দেবাশিস, প্রথমে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। না, অসংখ্য ধন্যবাদ। আমি তোমার চ্যানেল নিয়মিত ফলো করি এবং দেখি, এবং তুমি প্রচুর মহিরুহদের ইন্টারভিউ নিয়েছো, যাদের আমি নিজেও ভক্ত আর কি বেসিক্যালি। তো তারপরে তুমি যখন আমার নিচ্ছে, সো ইটস এ বিগ থিং ফর মি। আমি রিয়েলি আমার খুব ভালো লাগছে। কোনো ব্যাপার নয়। দেবাশিস, যে প্রশ্নটা সবার আগে করবো, লকডাউনে তোমার একটা ভিডিও, যে ভিডিওটা রীতিমতো ভাইরাল হলো, সেই ভিডিওটার পর থেকে অভিনয়ে দেবাশিসকে আমরা নতুনভাবে চিনতে পারলাম। তো সেইখান থেকে শুরু করে আজকে এই পর্যন্ত তোমার যে জার্নিটা অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা সম্বন্ধে আমাদের দর্শকদেরকে বলো। এবং অবশ্যই তার আগে তোমার একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা জানবো দর্শকদের সুবিধার্থে। আমি তো জানি। আর সবার আগে একটা কথা বলছি, আমরা যেখানে শ্যুট করছি পাশেই স্টেশন, রেলওয়ে স্টেশন, তাই একটু আওয়াজ হবে। তো সেটা নিয়ে একটু ডিসক্লেমার আমি দিয়ে দিলাম, তাই সেটা নিয়ে বিব্রত হবেন না। এবার আমি যে প্রশ্নটা করছিলাম সেটা একটু উত্তর দাও। দেখো, আমি মনে করি আমি তো আমার শুরুটা থিয়েটার থেকে। আমি বেসিক্যালি থিয়েটার পার্সন। থিয়েটার করে বড় হয়ে ওঠা, তখন আমার বাবা নিজে থিয়েটার করতেন, এবং আমি ছোটোবেলা থেকেই যেটা আমি বলবো যে আই ওয়াজ বর্ন ইনটু এ থিয়েটার ফ্যামিলি। এবং সেইটা আমার প্রাথমিক শিক্ষা আমার বাবার কাছে আর কি। তো সেখান থেকে আমি অনেক সময় মনে করি যে অ্যাক্টিং ইজ ইন মাই ব্লাড। আমার বাবা অভিনয় করতেন, এবং সেখান থেকে এবং আমি আমার বাবাকে দেখেছি যে উনি একজন অসফল অভিনেতা ছিলেন। তার কারণ আমার মনে হয় বোধহয় যে বাবার মধ্যে দিয়ে আমি সেই অভিনেতাটাকে মরতে দেখেছি, যে অভিনেতাটা চেয়েছিল একদিন খুব ভালো করে নিজের অভিনয়ের সত্তাটাকে মানুষের সামনে তুলে ধরতে, কিন্তু সেটা পারেনি। তার কারণ সে দুটো অপশানের মধ্যে সে আমাদেরকে ভালো রাখার অপশানটা বেছে নিয়েছিল। তার কারণ আমার বাবা ভয় পেয়েছিলেন যে যদি বাবা অভিনয়ের চর্চার দিকে যান, বা বাবা যদি অভিনয়টাকে অ্যাজ আ প্রফেশন হিসেবে চুজ করেন, তাহলে হয়তো যেহেতু এতটাই অনিশ্চয়তা এখানে, তো সেই জন্য বাবা হয়তো সেটা পারবেন না, বা আমাদের কি হবে। সেই সময় আমি অলরেডি আই হ্যাভ টেকেন বার্থ, এবং আমার মনে হয় বোধহয় 2-3 বছর বয়স যখন বাবা অভিনয় করা ছেড়ে দেন। কিন্তু এখনও আমি যখন বাবার পাস্ট সেই ছবিগুলো দেখি, যে বাবা স্টেজে অভিনয় করছেন। আমার বাবা বাটল ব্র্যাক্টের 3 পেনি অপেরা করেছে, যেটা 3 পয়সার পালা, যেটা অজিতেশবাবু নিজে ট্রান্সলেশন করেছিলেন। তো আমার বাবা সেখানে রঘু ডাকাতের চরিত্রে অভিনয় করতেন, যেটা মুখ্য চরিত্র, যেটা পরবর্তীকালে অনির্বাণ ভট্টাচার্য করেন। তো এরকম একজন অভিনেতা যখন নিজের সমস্ত কিছু ছেড়ে, নিজের ওই অভিনয় সত্তাটাকে ছেড়ে দিয়ে উনি একটা অন্য প্রফেশনে চলে যান, এবং বাবা রেলওয়েতে চলে আসেন, এবং বাবা রেলওয়েতে সার্ভিস করেন, এবং কিন্তু বাবার ওই না হতে পারা যে সত্তাটা, সেইটা হয়তো আমাকে কোথাও গিয়ে নাড়া দিয়েছিল যে বাবা পারেনি কিন্তু আমি করব। কিন্তু আমি আবারও বলে রাখি, বাবা কিন্তু কখনো আমাকে ফোর্সফুলি অ্যাক্টিং করতে হবে বা এটা করতে হবে কিন্তু বলেননি। কিন্তু আমি সবসময় ভয় পেতাম যে বাবা আমাকে সাপোর্ট করবেন কি না, যেহেতু বাবা নিজে এই জগতে পা রাখার চেষ্টা করেছিলেন কিন্তু অসফল হয়েছেন। সে কারণে বাবা কতটা আমাকে সাপোর্ট করবেন, বা আদেও আমি পাবো কিনা বাবার সাপোর্ট, বা বাবা আমাকে অন্যান্য যাদের ফ্যামিলিতে যে প্রবলেমটা হয়, যে আমরা যখনই কোনো একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আমরা চেষ্টা করি যে আমরা গ্ল্যামার ওয়ার্ল্ডে যাব, বা আমরা সিনেমা করব, সিরিয়াল করব, টেলিভিশন ওয়ার্ল্ডে যাব, বা সোকল এই একটা অনিশ্চয়তার যে জগৎ, যেখানে আমি জানি না যে আমার একটা ছবি লাগার পরেও, একটা ছবি হিট করার পরেও আমি আমার নেক্সট কাজটা কবে পাবো, বা নেক্সট আমি কবে কলটা পাবো আমার প্রডিউসারের কাছ থেকে, বা ডিরেক্টরের কাছ থেকে, বা কাস্টিং ডিরেক্টর, হোয়াট এভার ইট ইজ। তো সেই জায়গা থেকে আমি বলবো আই গট ট্রিমেন্ডাস সাপোর্ট ফ্রম মাই পেরেন্টস। আমার বাবা, মা এবং আমার কাকিমা, আমার 3 জন গার্জেন আমার জীবনে, যারা খুব বিরাটভাবে আমাকে সাপোর্ট করেছেন সারাটা কাল পর্যন্ত, গতকাল পর্যন্ত। আমি যদি বলি আমার জীবনের 30টা বছর আমি পেরিয়ে এলাম। তো আই গট ট্রিমেন্ডাস সাপোর্ট ফ্রম দেম। তো এবং বাবা প্রথমেই আমাকে একটা কথা বলেছিলেন যে দেখো, তুমি যদি অভিনেতা হতে চাও তাহলে তোমাকে থিয়েটারটা প্রথমে শিখতে হবে, থিয়েটারটা জানতে হবে। তখন থিয়েটার একদম তার কারণ থিয়েটার শুধুমাত্র অভিনেতা তৈরি করে না, থিয়েটার তোমাকে মানুষের মতন, হ্যাঁ, ক্যারেক্টার বিল্ডার, এবং তোমাকে মানুষের যে সত্তা, বা অভিনেতার যে সত্তা, বা অভিনেতার যে ডিসিপ্লিন, সেটা থিয়েটার তোমাকে শেখাবে। এবং
তোমার বডি ল্যাঙ্গুয়েজ, গলা, বা আমাদের যে যে জিনিসগুলো আমাদের মেরুদণ্ড একজন অভিনেতার ক্ষেত্রে, তো সেগুলো তোমাকে থিয়েটার শেখাবে। তো বাবা যেটা করেছে এটা চমৎকার কাজ। যখন আমি ক্লাস 9-এ সিদ্ধান্ত নিই যে ফাইনালি আমি অভিনয় করব, এবং আমি অভিনয় ছাড়া কোনো কিছু দেবো, যখন আমার অন্যান্য যারা রিলেটিভসরা আছে, আমার পিসি, জ্যাঠা, জেঠি, মাসি, যারা বলছেন যে এখন ক্লাস 9 বলে অভিনয় করবে বলছে, আবার যখন ক্লাস 12-এ উঠবে বা ফার্স্ট ইয়ারে যাবে তখন অন্য কিছু বলবে, ক্রিকেট খেলবে বলবে, বাচ্চাটা অ্যাকাউন্টেন্স হবে, ডাক্তার হবে, বা ডিজে করবে, বা গান করবে, তখন এরকম চেঞ্জ হয়ে যাবে। ধরো প্রথম দিন আমাকে নটধায় নিয়ে চলে গেছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের দল আমাদের হাওড়ায়। অর্ণব মুখোপাধ্যায়কে আপনারা সকলেই চেনেন, খুবই বিখ্যাত, মানে প্রখ্যাত একজন নাট্যকার, একজন অভিনেতা, পরিচালকও বটে। তো অন্নদার কাছে নিয়ে গিয়ে বাবা বলেছে, মানে সেই শরণাপন্ন করেছিলেন আমাকে একদম, মানে মানে আমি অন্নদার শরণাপন্ন হয়েছিলাম। তারপরে ওখানে ফিজিক্যাল এক্সারসাইজ শেখায়। কিন্তু যেটা বাবাকে পরবর্তীকালে মানে বলতে শুনেছি অন্যান্য আমার সমস্ত গার্জেনদের বা অন্যান্য রিলেটিভসদের, তারা যখন জিজ্ঞাসা করে বাবাকে ফোন করে যে আমি কি করছি বা আমি পেশাগতভাবে কী নিয়ে জড়িত, যখন তারা একটু মুখটা খেসটায় যে কি অভিনয় করছে সেটা আবার কি, সেখান থেকে আয় আসে, তখন আমার বাবাকে বলতে শুনেছি যে বাবা, আমি আমার নিজের এই লাইফটাতে দেখেছি যে আমাকে 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 যখন ক্লাস 9-এ জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি কী করবো, আমি বলেছিলাম আমি অভিনয় করবো। আমি যখন ক্লাস 10 আইসিএসসি পাস করলাম তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে আমি কী করবো, আমি বলেছি আমি অভিনয় করবো। আবার যখন ক্লাস 12 পাস করলাম, যখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে আমি কী করবো, আমি অভিনয় করবো। যখন যখন মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেলাম তখন যখন আমাকে জিজ্ঞাসা করা আমি কী করবো, আমি অভিনয় করবো। লকডাউনে যখন সবাই যখন প্রায় প্রফেশন চেঞ্জ করে নিচ্ছে যে আদেও কী করবে, তখনও যখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমি অভিনয় মানে কী করবে, তখন আমি বলেছি আমি অভিনয় করবো। আর আজ মানে গতকাল যখন টিটিআইএসের আমি কভার পেজে যখন নিজেকে দেখলাম, নিজের ছবিটা, তখনও কিন্তু আমি বলেছি আমি অভিনয় করবো। মানে আই হ্যাভ নেভার চেঞ্জড মাই এম। আমি আমার জীবনের লক্ষ্যটাকে কোনো দিনও চেঞ্জ করিনি। মানে সেই মজা করে বলতে গেলে এখন তো অনেকেই মানে কী বলবো, এখন নিজের ঢাক নিজে পেটানোর সময়, তো সে সময় যদি বলি যে সেই অর্জুনকে দ্রোণাচার্য জিজ্ঞাসা করেছিলেন যে কী দেখতে পাচ্ছ, অর্জুন বলেছিলেন যে আমি পাখির চোখটা দেখতে পাচ্ছি। তো মানে মানে সেই জিনিসটা আর কি, মানে তোমার লক্ষ্য যদি মানে স্থির থাকে তাহলে কোনো না কোনো দিন হয়তো সেটা সময় লাগতে পারে, হয়তো সেটা অনেকটা দিন, অনেকটা বেশি পরিশ্রম, অনেকটা বেশি কী বলবো মানে অনেকটা ধৈর্য, ঠিক আছে, তো কিন্তু কোনো না কোনো দিন সেই লক্ষ্যে পৌঁছানো যায়, এটা আমি বিশ্বাস করি। তোমার প্রথম প্রশ্ন হলো। আর সেকেন্ড যেটা দেখো, লকডাউনের সময় যে ভিডিওটা বা ভিডিওগুলো, আমি বলবো যে একাধিক ভিডিও, মানে সেটা মানে এবং সেটা তো শুরুতেই চ্যাপলিনের ভিডিওটা দিয়ে একটা ভিডিও তুমি মানে অনেক দত্ত, মানে যিনি ভূতের ভবিষ্যৎ, তারপরে অপরাজিত, যেই সিনেমা তুমি অলরেডি কাজও করেছো একটা মুখ্য চরিত্র সুব্রত মিত্রের চরিত্রে, তিনিও শেয়ার করেছিলেন এবং অনেকে এরকম শেয়ার করেছিলেন। হ্যাঁ, এবং এটা ফার্স্ট যিনি শেয়ার করেন সেটা হচ্ছে দেবলীনা দত্ত এবং তথাগত মুখার্জি। আচ্ছা, হ্যাঁ, মানে এটা অনেকে জানে, এটা ফার্স্ট শেয়ার করেন হচ্ছেন দেবলীনা দত্ত আর তথাগত মুখার্জি। আমার কি হয়েছিল আমি বলি, আমি লকডাউনের আগে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছিলাম। আমার প্রথম ছবি হচ্ছে বাচ্চা শ্বশুর জিদ্দার সঙ্গে, এবং বাচ্চা শ্বশুরের পর মানে বাচ্চা শ্বশুর ওই 45 সেকেন্ডের একটা দৃশ্যর জন্য আমি প্রচুর মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাই, এবং আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে সিনেমার দরজাটা আমার জন্য খুলে গেছিলো। এবং আমি ছোটো ছোটো চরিত্রে, মানে যেগুলোকে আমরা বলি পার্শ্ব চরিত্র, বা খুবই অল্প সময়ের জন্য হলেও সেগুলোর এক একটা গুরুত্ব থাকে ছবিতে, এরকম আমি বেশ কিছু ছবি করেছি। সুইজারল্যান্ড সৌভিক কুণ্ডুর সাথে, আবার জিদ্দার প্রোডাকশানে, ব্রহ্মাজানে গোপন কম্মটি উইন্ডোজের সাথে, দ্বিতীয় পুরুষ সৃজিতদার সাথে, জম্বিস্তান অভিরূপ ঘোষের সাথে যিনি মৃগয়া করেছেন। তো এরকম করতে 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 লকডাউন পড়ে যায়। তার আগে বন্য প্রেমের গল্প বলে একটা সিরিজ হইচইতে, মাফিয়া তোমার জি5-এ, মোটামুটি ধরো 7-8টার মতো কাজ আমার হয়ে যায় আর কি মেন স্ট্রিম মিডিয়ায়, এবং সেগুলো মানে লাকিলি মাফিয়া বিশ্বা দাশগুপ্তের সাথে তোমার মনে হবে লাকিলি উইথ দ্য স্টলওয়ার্স ডিরেক্টর অফ আ ফিল্ম ইন্ডাস্ট্রি। একদম। তোর লকডাউন যখন হয় তখন আমি বুঝি যে মানে এটা খুব টাফ টাইম আমাদের শিল্পীদের জন্য। হ্যাঁ, অবশ্যই। মানে যে কোনো প্রফেশনে প্রচণ্ড বেশি ক্রাইসিসে ফেস করতে হয়েছে সমস্ত মানুষদেরকে। তো তখনই আমার মাথা দিয়ে বেরোয় যে এইটা না খুবই ভাইটাল একটা সময়, যেখানে আমি খুব তাড়াতাড়ি মানুষদের কাছে পৌঁছে যেতে পারবো। তার কারণ সেই সময় তো মানে যেভাবে পৃথিবী মানে আমাদেরকে মানে যেভাবে মানে কী বলবো মানে প্রাকৃতিক দুর্যোগ যেটা, সেটা যেভাবে আমাদের সাথে মানে কী বলবো মানে
মানে সেটা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিল দুর্যোগটা, সেখানে মানুষ খুব একটা বেশি যে খুশি ছিলেন সেটা নয়। তো মানুষ সারাক্ষণ ধরে নিউজ দেখছিলেন এবং সেখানে মৃত্যু সংবাদ আসছিল একাধিক। সেখানে মানুষ নয় ফোনে রিলস করতো, নয় একটু সিরিজ দেখতো, নয় ফোনেই সমস্ত কিছু। তো আমার মনে হয়েছিল যে এইটা একটা বেস্ট সময় যখন মানুষ, আমি যদি একটা ভালো কোনো পারফরমেন্স করে সেটা ফেসবুকে আপলোড করি আমার মিডিয়াতে, না আমার সোশ্যাল মিডিয়া পেজে বা আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, তাহলে সেটা আমি অনেক বা একাধিক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো যদি সেটা ভালো হয় এবং মানুষ ইনস্ট্যান্ট সেটা রিপ্লাই করতে পারবে। তো সেই জন্যে আমি একটার পর একটা ভিডিও করতে পারি, মানে করতে থাকি আর কি। সেখানে করতে 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 একদিন স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিনের গ্রেট ডিক্টেটরের ভিডিওটা আমার মাথায় আসে এবং প্রায় 11 দিন আমি সেই মানে বেদবাক্যের মতো পড়ে 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 প্রত্যেকটা শব্দ, মানে আই এম সরি বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যান এম্পারার থেকে শুরু করে সেই হাত তুলে যেখানে চ্যাপলিন বলেন যে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি লেট আস অল ইউনাইট, সেই পুরো 3.5 পাতার যে ডায়ালগ, 3.5 পাতার যে মনোলগ, সেটা আমি মুখস্থ করি প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে। সেটা করার পরে এটা করতে লাগে 2-2.5 দিন এবং আমার মনে আছে 10ই মে 2020 এটা আমি ফেসবুকে আপলোড করি এবং 2 ঘন্টার মধ্যে এটা ভাইরাল হয়। ভাইরাল মানে বোঝাচ্ছে, কিন্তু ভাইরাল 2 রকমের হয়। তুমি আজকে ফেসবুকে নেচে দিলে সেটাও ভাইরাল হয়, ঠিক আছে, অনেক রকমের ব্লগ করে তুমি যদি 100টা লুচি খেতে পারো সেটাও ভাইরাল হয়, কিন্তু আমার ভাইরালটা সেটা নয়। আমি জানতাম যে আমার যে লুক, আমি যদি একটা ফটো দিই সেখানে 2K লাইক পড়বে না। তো সুতরাং না, আই এম ভেরি প্র্যাকটিক্যাল। প্রথম দিন থেকেই আমি জানতাম যে আমার বাবা কোনো অভিনয় জগতের কেউ নয়, আমার গার্লফ্রেন্ড কোনো হিরোইন নয়, বা আমার বন্ধু কোনো প্রডিউসার নয় যে আমাকে লঞ্চ করবে। তো সুতরাং আমি জানতাম যে আমাকে পরিশ্রম করেই নিজের একটা জায়গা তৈরি করতে হবে। এখানে কেউ তোমাকে জায়গা দেওয়ার নেই, বিকজ ইটস এ ভেরি কম্পিটিটিভ ওয়ার্ল্ড। তুমি নিজে আছো, তুমি জানো। তো ওখানে জায়গাটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে এবং সেইটা করার জন্য ঠিক যা যা করা দরকার সেইগুলোই আমি করেছি বিং অ্যান অ্যাক্টর। তো আমি ওটা করলাম এবং এটা জাস্ট 10-15 মিনিটের মধ্যে আমি দেখলাম এটা বিরাট ভিউ পড়ছে, লোকে দেখছে। দেখতে 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 হঠাৎ করে আমি দেখলাম একদিন দেবলীনা দত্ত এবং তথাগত মুখার্জি এটা শেয়ার করলেন। শেয়ার করার পরে নিমেষের মধ্যে ভাইরাল হলেন এবং জিদ্দা স্বয়ং এটা শেয়ার করেছিলেন। আমার মনে আছে 1 সপ্তাহ বাদে যেদিনকে আমফান ঝড়টা এলো, সেদিনকে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, বিকজ কারেন্ট চলে গেছিলো সকলেরই। সেই সময়টাই একটা মানে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা মানে যাচ্ছিলাম আর কি। ইটস এ ভেরি ওয়ার্স্ট ফেজ অফ আওয়ার লাইফ সবার ক্ষেত্রে। আমার মনে আছে আমি যখন মোবাইলটা খুলি, আমার টুইটারে মেনশনে জিদ্দার এটা আসে, অ্যান্ড আই বিকেম এক্সাইটেড কি এটা কি হয়ে গেল। দ্যাটস চেঞ্জ দ্য এন্টায়ার থিং। অনিক দা দেখেন, আমি বলবো সৌমিক সেন দেখেন, আরও অনেক বম্বের ডিরেক্টরসরা দেখেন। আমার মনে আছে একজন বিখ্যাত কাস্টিং ডিরেক্টর সুদীপ্ত চ্যাটার্জি, নামটাই নিয়ে নিচ্ছি, উনি বম্বের খুবই খুবই কাজ করছেন এখন, মানে প্রচুর অ্যাড করেন বেসিক্যালি। সুদীপ্তদা তো আমাকে ওপেন ভিডিও কল করে বলেছিল যে এটা কর, আই কান্ট বিলিভ দ্যাট ইটস ইয়োর ভয়েস। সো ওয়েন আই স্টার্টেড ডুইং দ্যাট, সো হি বিকেম নামস্ট্রাকড। মানে ও তখন আমাকে বলে, আই এম সরি, আই ওয়াজ জাস্ট টেস্টিং ইয়োর ক্যাপাবিলিটি অফ স্পিকিং ইংলিশ। Actually, I didn't believe that you can do this. Being a Bengali or being a Bengali actor. তখন উনি প্রচুর সো কল কোড আনকোড, যদি সুদীপ্তদা দেখে তাহলে এটা অবশ্যই উনি দেখবেন এবং উনি রেকগনাইজ করবেন। পাঠাবো সুদীপ্তদাকে অফকোর্স। তো সুদীপ্তদা ওয়াজ ভেরি ইমপ্রেস, হাইলি ইমপ্রেস। এবং সুদীপ্তদা রাদার আমি বলবো সুদীপ্তদা আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করে আমাকে বলেছিল যে দেবাশিস তুই এটা চালিয়ে যা, যে যাই বলে বলুক, মানে চার্লি শুড নট বি ইয়োর লাস্ট ওয়ান। You keep on doing this monologue. You don't know what will happen, but something will happen. Something will happen, obviously. মনে রাখিস এটা, when lockdown will get over, your life will get changed. এবং ঠিক তাই হলো। লকডাউনের পর যেটা হলো, ঠিক লকডাউনের পর পোস্ট লকডাউন যখন ফার্স্ট লকডাউন মানে ফার্স্ট ফেজে যখন কেটে গেল, আই গট 2 ফিল্মস। 2020 সালে সেপ্টেম্বরে আমি একটা ছবি করলাম, সেটার নাম হচ্ছে নির্বাণ দামে জোড়াখুন। আমি দেখলাম আমার স্ক্রিন প্রেজেন্সটা বেড়ে গেল। সো পিপল স্টার্টেড থিঙ্কিং মি অর রাদার কাস্টিং মি ইন
দ্য ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, মানে গুরুত্বপূর্ণ চরিত্রে। তখন আর আমি ওই 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড বা 1 মিনিটের রোলের জন্য থাকলাম না। সঞ্জীব ব্যানার্জি, হ্যাঁ এক্স্যাক্টলি, সঞ্জীব ব্যানার্জি, শাকনি চট্টোপাধ্যায় এনারা দেখলেন ওই যে আমি আমার একটা অডিয়েন্স তৈরি করে ফেলেছিলাম। এবং আমি তারপর অনেকগুলো ভিডিও করি অর্ণব দাস, সেটা মার্লন ব্র্যান্ডোর অ্যাপোকালিপস নাও থেকে একটা হরর স্পিচ ছিল, সেটা হিন্দিতে কিছু, বাংলায় কিছু, এবং এই বাংলায় করতে করতে নিজের লেখা, ওই যে সত্যদা বলেছে তুই কখনো ছাড়বি না, এবং দেবাদিত্য মুখোপাধ্যায় আমার যিনি প্রফেসর তিনি আমাকে বলেছে তুই কিন্তু ছাড়িস না, লেখা লিখে লিখে কর। তো এইরকমই একটা ভিডিও যেটা অনিকদা দেখেন, এবং অনিকদা স্টার্টেড শেয়ারিং মাই ভিডিওস। অনিকদা, সোমনাথ কুণ্ডু মানে বিখ্যাত মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, রূপালী ভট্টাচার্য আমাদের অভিনেত্রী, তারপরে আরও অনেকে, মানে আমি মানে একাধিক, আমি যাদের যাদের নাম বলছি, রাহুল অরুণোদয় ব্যানার্জি, রজতাভ দত্ত, ঠিক আছে। সো দে হ্যাভ সাপোর্টেড মি লাইক এনিথিং। রনিদা এখনও পর্যন্ত, রনিদার সাথে এখনও পর্যন্ত দেখা হলে এত 3-4টে ছবি হয়ে গেছে, সেগুলো রনিদা দেখে, বাট রনিদা ক্যানট ফরগেট দ্যাট পার্টিকুলার পারফরমেন্স। ওই গ্রেট ডিক্টেটর চার্লি, আমাকে ওটা এখনও আমার ওটা দেখতে ইচ্ছা করে, তো ভালো। শান্তিলাল কাপুর রিসেন্টলি, তো লাইক আই গট ট্রিমেন্ডাস সাপোর্ট ফ্রম এ সিনিয়র স্টার্টিং ফ্রম দিস তথাগত মুখার্জি এবং দেবলীনা দত্ত। তথাদা ওটা শেয়ার না করলে আমার মনে হয় বোধহয় কেউ দেখতো না। তো তারা যে এইটুকু করেছিল, আমি চিরকৃতজ্ঞ, মানে আই এম ইনডেপ্টেড টু দিস পারসনস বেসিক্যালি। তো এটাই আর কি, মানে লকডাউন তারপর আমি দেখতে পেলাম, এবং তারপর মানে এই তোমার এই বাংলা যে ভিডিওটা, যেটা অনিকদা শেয়ার করলেন, সোমনাথ কুণ্ডু শেয়ার করলেন, অনুরাগপতি শেয়ার করলেন, রাহুল অরুণোদয় ব্যানার্জি শেয়ার করলেন, করার পরে আমাকে অনিকদা বলেছিলেন যে আমি এরকম একটা ছবি করছি, একজনের ঠিক বায়োপিক না, তুমি যেটা বায়োপিক, মানে ইটস আ কাইন্ড অফ মানে কি বলবো, মানে পথের পাঁচালী কিভাবে হয়েছিল সেটা নিয়ে আর কি, হ্যাঁ এক্স্যাক্টলি ওরকমই একটা ছবি, 83 মুভিটা এরকম যারা দেখেছো তারা নিশ্চয়ই জানে। একদমই তাই। তো এরকম একটা ছবি করছি, এবং সেখানে আমার যদি তোমার চেহারাগত যদি কিছু থাকে তো থাক। এবং তারপরে যখন অ্যানাউন্স হয়, প্রথমে হাসানদার হাউস থেকে আবিরদার একটা লুক পোস্টার আসে, আমি নিজে থেকে অনেকদাকে ফোন করে অ্যাপ্রোচ করেছি, অনেকদা আপনি বলেছিলেন, তো আই থিঙ্ক দিস ইজ আ পারফেক্ট টাইম টু অ্যাপ্রোচ ফর দ্য রোল, সো লাইক আমি কিছু করতে চাই, তো দিস ইজ হাউ। আর তারপরে ওটা সেটা সেই নিয়ে বলছি। তারপরে এখন রিসেন্টলি তথাগতদার কথা তুমি বললে, দেবলীনা দি আর তথাগতদার কথা তুমি বললে, তথাগতদার ডিরেকশানে তুমি অলরেডি কাজ করেছো পাড়িয়াতে, রিসেন্টলি রাশে তুমি অভিনয় করেছো, তো সেই সম্বন্ধে একটু বলো, অনিকদার সম্বন্ধে একটু বলো, ডিরেক্টরদের সাথে কাজ করার যে অভিজ্ঞতাটা, এবং মুম্বাইয়ে কাজ করার অভিজ্ঞতা, কারণ রিসেন্টলি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে তুমি একটা ক্যারেক্টার প্লে করেছো, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তো সেই সম্বন্ধে বলো। এবং ইন্ডাস্ট্রিতে যে একটা, মানে আমরা জানি যে এখন ইন্ডাস্ট্রি একটু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কিছু জিনিস নিয়ে প্রশ্ন করার আমার আছে ব্যক্তিগতভাবে। তুমি এখন রিসেন্টলি রাপ্পা রায় যেই মুভিটা করছো, সেটা আমি শুনেছি অলরেডি 40+ ডে তোমরা শ্যুট করেছো, যেখানে মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা সুনাম বা দুর্নাম আছে যে আমরা খুব তাড়াতাড়ি শ্যুট শেষ করি, মানে এরকম হয় 10 দিনে আমরা একটা ফিচার নামিয়ে দিচ্ছি, তো সেইখানে 40 দিন ধরে একটা ফিচার ফিল্মের শ্যুটিং হচ্ছে, সেই সম্বন্ধে জানবো রাপ্পা রায়। এবং তার সাথে যেটা বললাম, তোমার প্রশ্নগুলো করলাম, যে তথাগতদার সাথে কাজ করার অভিজ্ঞতা, অনিক দত্তের সাথে কাজ করার অভিজ্ঞতা, আর মুম্বাই এই ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কতটা ডিফারেন্ট, এইটা সম্বন্ধে একটু বলো, তারপর আমি ওই প্রশ্নটার দিকে যাবো। দেখো, 1 by 1 ফার্স্টে রাজ দিয়ে শুরু করছি। আমি ইন্টারাপ্ট করছি, আমি একসাথে 3টে প্রশ্ন করে ফেললাম, মানে কাইন্ড অফ মানে হয় না র্যাপিড ফায়ার করলাম, যাতে আমি কোনো ইন্টারাপ্ট করতে চাই না। আমি যাদের ইন্টারভিউ নিই আপনারা জানেন আমি ইন্টারাপ্ট করতে পছন্দ করি না, তাই আমি প্রশ্নগুলো করে ফেললাম, মাঝে মাঝে ধরিয়ে দেবো কী প্রশ্ন ছিল যদি কখনো ওর অসুবিধা হয়। তো এবার তুমি উত্তরটা দাও। প্রথমেই বলি রাশের কথা, বিকজ রাশ এখনও চলছে অ্যান্ড উই আর গোয়িং টুয়ার্ডস আ 5th উইক। আজকে শুক্রবার, এবং আমি জানি না কবে এটা টেলিকাস্ট হবে, বাট মানে ব্রডকাস্ট হবে। তো লাইক আমরা আমাদের 5ম সপ্তাহে চলে গেছি, এবং আমরা সেলিব্রেশন করব খুব শিগগিরই। তো রাশ ইজ ভেরি 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 ক্লোজ টু মি, তার কারণ মানে আমি বলি না যে প্রত্যেকটা অভিনেতা একটা স্বপ্ন থাকে, ঠিক আছে, মানে প্রত্যেকটা অভিনেতা একটা স্বপ্ন দেখে, যে কোনো মানুষই স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখেছিলাম, ঠিক আছে, যে নিজে পোস্টারে থাকবো, হোর্ডিংয়ে থাকবো। তো রাশ সেই স্বপ্নটা আমাকে পূরণ করে দিয়েছে। আমার মনে আছে 6th of June গোটা কলকাতা জুড়ে, মানে হেন কোনো জায়গা ছিল না যেখানে রাশের হোর্ডিং পড়েনি, যেখানে আমি নেই। সো ইটস লাইক আ ড্রিম কাম ট্রু মোমেন্ট ফর মি, অ্যান্ড আই এম ইনডেপ্টেড টু মাই ডিরেক্টর তথাগত মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ তথাদা ফর রাশ। অ্যান্ড রাশ আমার খুব কাছের ছিল, বিকজ আমি রাশ আমরা খুবই কম দিন শ্যুট করেছি, বিকজ অনেক চরিত্র ছিল রাশে, প্রায়
20-25 জন অভিনেতা, অনেকগুলো। যেটা সব সব থেকে বড়। এবং আমি বলবো যে তুমি অবশ্যই দেখেছো ছবিটা, ইটস আ ট্রিবিউট টু স্যার তরুণ মজুমদার। অবশ্যই অবশ্যই। এবং 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 রাশের ক্ষেত্রে আর একটা কথা বলার, যে আমার জীবনে বা বিক্রম দা যেটা বলছিল যে আমাদের মানে আমার তো খুবই সীমিত, মানে আমার খুবই সামান্য, মানে 5 বছরে পড়ে আমি 6 বছরে পড়লাম, আমার মানে অভিনেতা বয়স আমার 6 বছর মাত্র। তো বিক্রম দারও প্রায় একটা লং কেরিয়ার, প্রায় 10-14 বছরের কেরিয়ারে এরকম কোনো দিনও হয়নি যে আমরা একটাও নেগেটিভ রিভিউ পাইনি। রাশের ক্ষেত্রে যেটা ইউনিক, যে আমাদের কাছে এখনও পর্যন্ত মানে টিল নাও যতগুলো রিভিউ এসছে, এভরিবডি ইজ রাইটিং পজিটিভ অ্যাবাউট রাশ, নোবডি ইজ রাইটিং আগেনস্ট। সবাই সব কিছু ভালো লেগেছে, কারোর অভিনয় খুব ভালো লেগেছে, কারোর লাইটিং খুব ভালো লেগেছে, কারোর প্রোডাকশন ডিজাইন খুব ভালো লেগেছে, কারণ বেসিক্যালি পিপল আর অ্যাপ্রিসিয়েটিং দ্য পারফরমেন্সেস অ্যান্ড দ্য মিউজিক পার্ট। তার সঙ্গে তার রুটেড, প্রচণ্ড রুটেড একটা। একদমই তাই, একদমই তাই। দেখো আমি মনে করি যে আমার 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 তথাদার সাথে কাজ করতে যেটা সব থেকে বেশি ভালো লাগে, বিং অ্যান অ্যাক্টর, আই ফিল ভেরি ফ্রি টু ওয়ার্ক উইথ হিম। তার কারণ তথাদা কমপ্লিটলি লিবার্টি দেয় আমাকে আমার মতন করে চরিত্রটা করার, যদি উনি বিশ্বাস করেন যে আমি এই চরিত্রটাকে বুঝেছি খুব ভালোভাবে। সেটা আমি পারিয়ার ক্ষেত্রেও দেখেছি, লাট্টুর ক্ষেত্রে। কারণ তুমি যদি পারিয়ার অরিজিনাল স্ক্রিপ্টটা দেখো আর তুমি যদি আমার লাইন্সগুলো দেখো, তো তুমি দেখবে আমি অনেক কিছু নিজে থেকে বলেছি। যেমন আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিই, সেকেন্ড হাফে যখন ওই বিক্রমদার কাছে আমি যখন আসি, এসে যখন বলি কাল্লু মামা আই ওপেন ওপেন, এটা কিন্তু কোনো জায়গায় স্ক্রিপ্টে ছিল না। বা ধরো একটা জায়গায় আমি বলি না যে তোমার মানে আর আমার ঘুমটু মানে কাঁধ হাত পোঁত পর্যন্ত ব্যথা হয়ে গেছে, ঠিক করে ঘুমোতে পারছি না। সো দিজ আর অল মানে কী বলবো, মানে দিজ আর অল মানে আমার মনে হয়েছে মানে কী বলবো, মানে বিং দ্য মুভমেন্ট অর বিং ইন দ্য সিন। সো তথাদা গিভেন মি দ্য কমপ্লিট লিবার্টি। আমার মনে আছে যে আমরা যে ঘরটাতে শ্যুট করছিলাম পাড়িয়াতে, কলকাতায় মানিকতলায়, মোস্ট প্রবাবলি মুখার্জি বাড়ি না সামথিং, ওখানে আমরা কাঁকিও শ্যুট করেছি ইনফ্যাক্ট, ওই শাশ্বতবাবুর মায়ের মরে যাওয়ার সিনটা, এবং পাড়িয়াতে লাট্টুর ঘর বা বিক্রমদার বাড়ি, ওই জায়গাটাতে আমাদের শ্যুট করা। তো ওখানে না একটা খুব সুন্দর দরজা ছিল, মানে স্যাট করে খুললে এরকমভাবে দেখা যেত, ভেতরের 4টে এরকম হুক আছে। সো আমার মনে হয়েছে আমি দরজাটা নিয়ে যদি কিছু করা যেতে পারে, দরজাটা নিয়ে কিছু করা যেতে পারে। তো দাদাকে বলো, দাদা আমি না মানে আমি এন্ট্রিটা নক করবো না, জাস্ট নাড়াবো, বিক্রম যখন সামনে স্যাট করে খুলবো না, কাল্লু আয় ওপেন। এবং আমি বিশ্বাস করবে না, আমি প্রচুর হল ভিজিট করি, প্রচুর চিৎকার করি, আমার প্রচুর বদনাম আছে যে কেন এত চিৎকার করে। বাট আমার মনে হয় বোধহয় যে আমি যে ছবিতে অভিনয় করি অর্ণব দা, আমি পার্সোনালি মনে করি যে আমার উচিত সেই ছবিটাকে প্রমোশন করা, এবং আমি যতদূর সম্ভব আমি চেষ্টা করব আমার নিজের ছবিকে অ্যাজ ইফ নিজের শেষ পর্যায়ে গিয়ে পর্যন্ত প্রমোট করতে। কারণ এটা মনে হয় যে এর থেকে বেশি চেষ্টা আমি আর যাতে করতে না পারি, মানে এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সেটা আমি ছবিতে যতটাই থাকি না কেন ততটা মানে আমি মনে করি ইটস মাই রেসপন্সিবিলিটি বিং অ্যান অ্যাক্টর। অভিনেতা মানে শুধুমাত্র এটা নয় যে আমি শুটিং ফ্লোরে গেলাম, অ্যাকশন কাট শুনলাম, প্যাকআপের পরে বাড়ি গিয়ে চলে গেলাম, ডাবিং করে জাস্ট ভুলিয়ে গেলাম, একবার প্রিমিয়ারে গিয়ে 4-5টা পোস্ট দিয়ে ছবি তুলে নিলাম, তারপরে সেটা পোস্ট করলাম, ব্যাস ঘুমিয়ে পড়লাম, পরের দিন ছবি। সেটা নয়, পারিয়া যেখানে যেখানে হাউসফুল হয়েছে সব জায়গায় আমি গেছি, বিক্রমদা গেছে, তথাদা গেছে, সেম উইথ রাশের সময় যেটা হলো, আই গট অ্যান এক্সেলেন্ট টিম। একদম প্রত্যেকে, মানে আমি রাশের সময় যে হল ভিজিটটা করবো সেটা বলবো আমার জীবনের করা সেরা। আমরা একদিনে 3-4টে করে হল ভিজিট করেছি, মানে পিভিআর ডায়মন্ড প্লাজা, স্টার, আবার ধরো এতে কী বলে সিটি সেন্টার 2, বা স্টার, পিভিআর ডায়মন্ড প্লাজা, সিটি সেন্টার 1, প্রিয়া, সাউথ সিটি, নবীনা। সো অ্যান্ড আই গট আ টিম। সেই টিমের মধ্যে রাশে যারা অ্যাক্টার্স ছিল আমার, তাদের কাছ থেকে আমি খুব বেশি মৌসুমী অধিকারী, ঋষভ চক্রবর্তী, কার্যদেব, রিয়াঙ্কা রয়, সুরাইয়া পারভিন, আমি মনে করি একটা টিমের মতন করে আমরা যেতাম সুন্দরভাবে, আমরা সব জামা কাপড় পরে, ঠিক আছে, রাশের একটা ইউনিফর্ম ছিল। সো এই যে এগুলো মানে দেখো, ডিরেক্টর ইজ দ্য মেন ক্যাপ্টেন অফ দ্য শিপ। ডিরেক্টর একটা ডিরেকশন দেয়, এবং তার ডিরেক্টর যদি এগুলোকে অ্যালাউ না করে, সো আমি তথাদার কাছ থেকে সবসময় সেই হেল্পগুলো পাই, যেগুলো আমি জানি না আমি অন্য জায়গায় সেগুলো পাবো কিনা, বাট আমি চেষ্টা করবো আমার ছবিকে ততটাই প্রমোট করা, যেটা আমি রাশের ক্ষেত্রে করেছি, যেটা আমি পারিয়ার ক্ষেত্রে করেছি, যেটা অপরাজিতার ক্ষেত্রে করেছি, অবশ্যই আমি রাপ্পার ক্ষেত্রে করবো। নাও কামিং ব্যাক টু রাপ্পা, যেটা তুমি বলছিলে,
যে হ্যাঁ, রাপ্পা ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট প্রজেক্ট ফর মি, আমার খুব কাছের প্রজেক্ট, বিকজ রাপ্পাতে আমি যে ক্যারেক্টারটা করছি ইটস অলরেডি আ ভেরি ফেমাস ক্যারেক্টার। যারা যারা রাপ্পা রায় fullstop.com পড়েছে তাদের কাছে টোনি ইজ আ ভেরি ফেভারিট ক্যারেক্টার। টোনি ইজ বেসিক্যালি মানে কী বলবো, মানে ওভার অ্যাম্বিশিয়াস ফিল্ম ডিরেক্টর, যে কিনা ফিল্ম ডিরেক্টর হি ওয়ান্টস টু বি আ ফিল্ম মেকার, কিন্তু বিশ্বাস করেও একজন অসামান্য ফিল্ম ডিরেক্টর এবং রাপ্পার ক্রাইম পার্টনার, এইটুকু বলতে পারি। আর হ্যাঁ, ইয়েস, তুমি যেটা শুনেছো, রাপ্পা ই শর্ট ফর 49 days। আচ্ছা, আমার জীবনে দেখা বা শোনা আমি জানি না, রিসেন্ট টাইমে সত্যি এটা মানে আমি লাস্ট 6 বছরে আমি জানি না খাঁকি, মানে আমি শ্যুট করেছিলাম 20-21 দিন, কিন্তু অ্যাকচুয়ালি শ্যুটিং হয়েছিল খাঁকি 95 আর 96 days। ঘুমঘুমা বলে আমি আর একটা হিন্দি ছবি করেছি, সেইটা 31 days শ্যুটিং হয়েছে, সেটা রাপ্পা 49 days শ্যুটিং হয়েছে। তার পেছনে একটাই কারণ, ইস দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার মিস্টার ধীমান বর্মন। এই মানুষটা, আমি জানি না এই মানুষটার সম্বন্ধে কে কী বলে না বলে, বাট আই মাস্ট সে যে এই মানুষটা, হি ইজ বেসিক্যালি অ্যান ইনডমিটেবল স্পিরিট। হি হ্যাজ অ্যান ইনডমিটেবল স্পিরিট। আর এই মানুষটা কোনোদিনও হার মানতে শেখেনি। তার কারণ আমি সত্যি ভাবতে পারি না যে একজন নিউ কামার, মানে বলাটা উচিত হবে না, তার কারণ এখন যখন আমি ডাবিংয়ে গিয়ে ছবিটা দেখছি, সত্যি দেখে মনে হচ্ছে না যে ইটস হিজ মেডেন ভেঞ্চার, এটা ধীমানদার নতুন ছবি, প্রথম ছবি, বিকজ ভিশনটা খুব ক্লিয়ার। এবং আমি একটা কথা বলবো, আমরা একটা পার্টিকুলার সিন, কোন সিন সেটা বলছি না, যখন ছবিটা রিলিজ করবে তখন আমি বলবো, একটা কিডন্যাপিংয়ের সিন আছে, সেই সিনটা ধীমানবাবু 3 বার শুটিং করিয়েছেন, 3 জন আলাদা আলাদা সিনেমাটোগ্রাফারকে দিয়ে, বিকজ হি ওয়াজ নট হ্যাপি। He was not happy. Sometimes he's not happy with the lighting. Sometimes he's not happy with the vision of the cinematography. Sometimes he's not happy with our performances. আমি বলছি এরকম অনেকগুলো সিন আছে। এবং এই ছবিতে ধীমানদা প্রথমে 7 দিন শ্যুট করার পরে ধীমানদার যেই তো শ্যুটিং পছন্দ হয়নি, ধীমানদার জাস্ট ওই 7 দিনের ফুটেজ, মানে 7 দিন মানে যদি আমি ধরি এখন গড়ে 42 lakhs, হ্যাঁ উনি ডিলিট করে দিয়েছেন জাস্ট। So we need this kind of producers. We need these producers basically. এরকম প্যাশনেট মানুষ যে কিনা, আমি ধীমানদাকে দেখেছি যে মানুষটা হাঁপিয়ে যাচ্ছে, মানুষটাকে আমি প্রথমেই বলবো সেরকমভাবে কোনো হেল্প পাননি যখন ছবিটা করতে এসেছিলেন, প্রচুর মানুষের কাছে গেছেন। এই ছবিটা অ্যাকচুয়ালি কী বলবো, এই ছবিটা আজকে আমি করতে পেরেছি, মানে তার কারণ আই মাস্ট থ্যাঙ্কস টু মিস্টার ফেরদাসুল হাসান। তার কারণ হাসান স্যার আমাকে এই ছবিটাতে ফার্স্টে রেফার করেন এই চরিত্রটার জন্য, আর তারপরে অমিত মুখার্জি জি এই ছবিটার কো প্রডিউসার। তারপরে না আমি কেমন এই ছবিটার সাথে জড়িত হয়ে যাই, মানে হ্যাঁ, মানে ক্যারেক্টারটার সাথে না, পুরো ইউনিটটার সাথে, বিকজ আমার মনে হয় বোধহয় যে এই মানুষটা যে কিনা এতটুকু মানে হেরে যেতে রাজি নয়, এই মানুষটাকে যদি আমরা বা আমি সাপোর্ট করি তো কিছুই না। মানুষটা হয়তো ফার্স্ট টাইম কাজ করতে এসছে, সে হয়তো অনেকগুলো টেকনোলজি জানে না, কিন্তু সে তার ভিশনে কিন্তু ক্লিয়ার। সে জানে তার অ্যাক্টার কতটা রেঞ্জে অ্যাক্টিং করলে সেটা ওভার অ্যাক্টিং হয়ে যাবে, বা কতটা ঝুঁকে কথা বললে সেটা খারাপ দেখতে লাগে ফ্রেমে। হি নোজ দিস। তো হ্যাটস অফ টু দিস পার্সন, মিস্টার ধীমান বর্মন। মানে এই ছবিটা এখন পোস্ট প্রোডাকশন ফেজে আছে, আমরা ডাবিং করছি, আমাদের ডাবিং চলছে। এই ছবিতে আমি বাদে আরও অনেক মানে সোকল ইন্ডাস্ট্রি স্টলওয়ার্সরা অভিনয় করেছেন, তার মধ্যে চান্দ্রী ঘোষ আছেন, তার মধ্যে সুজন নীল মুখোপাধ্যায় আছেন, তার মধ্যে শান্তিলাল মুখার্জি আছেন, তার মধ্যে সৌরভ দাস আছেন, প্রান্তিক ব্যানার্জি আছেন, অলিভিয়া সরকার আছেন, আর যার কথা ঋতুশ্রী মণ্ডল আছেন। আর একজনের কথা মানে না বললেই নয়, যে কিনা রাপ্পা, মানে এই মানুষটা মানে থ্যাঙ্কস টু অর্পণদা। এই ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে অর্পণদা, মাই গড, মানে যেহেতু অর্পণদার আগে একজন রাপ্পা হয়েছিল, মানে সৌম্যদার সাথে না আমি প্রায় 1 মাস রিহার্সাল। আচ্ছা, আরেকটা কথা বলি ধীমানদার সঙ্গে, ধীমানদা যেটা আমি তথাদার ক্ষেত্রে দেখেছি, অনিকদার ক্ষেত্রে দেখেছি, এটা কিন্তু সবাই করেন না এখন দেখছি, এটা খুব মানে একটা মেথড শুরু হয়েছে টলিগঞ্জে, যেটা বম্বেতে হয় আর কি, যে পুরো টিম বসে একটা রিহার্সাল হবে, একটা স্ক্রিপ্ট রিডিং হবে, সেখানে ডিরেক্টর দেখবে যে সে কতটা কি করতে পারছে না করতে পারছে, বা কি হচ্ছে না হচ্ছে।
এবং যেই তো ডিরেক্টর দেখতে পাচ্ছে, ডিরেক্টর বুঝতে পারছে, তো ডিরেক্টর ওখানেই কেটে দিচ্ছে যে না এটা এতটা হবে না, ওটা অতটা হবে না, এটা কেটে দাও, ওটা এতটা করে দাও, ওটা করে দাও। সো লাইক যেহেতু আমি সৌম্যদার সাথে প্রায় 1.5 মাসের একটা ওয়ার্কশপ ছিল, তো সৌম্যদা যখন 7 দিন বাদে যখন সৌম্য মুভস আউট, মানে সৌম্যদা যখন সৌম্যদাকে দিয়ে যখন ফাইনালি যখন করানো গেল না, আমার সৌম্যদার কিছু প্রবলেম হচ্ছিলো, হি ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, মানে সৌম্যদা ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, সেখানে কোনো ডাউট নেই, কিন্তু সৌম্যদা হয়তো রাপ্পার হতে পেরে উঠছিল না বা সামথিং, কোনো ধীমানদার সাথে কোনো একটা কিছু একটা, হ্যাঁ কোনো ব্যক্তিগত কোনো সমস্যার কারণে, বা আমার যেটা মনে হয়েছিল যে হয়তো সেটা সৌম্যদা যখন চলে গেল, মানে when Somoda got replaced, অর্পণদা কেম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে কি করে, এবং হ্যাঁ কিন্তু অর্পণদা আমাকে সেটা বুঝতেই দেয়নি। জাস্ট অর্পণ ঘোষাল, মানে সাচ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর হি ইজ, মানে কী বলবো, প্রত্যেকটা এবং সেটা ফ্রেমে দেখা যাচ্ছে, হি নোজ কোথায় গিয়ে কীভাবে তাকালে কতটা করলে সেটা একটা বন্ধুত্বটা গাঢ় করা যায় আর কি। সো আই এম থ্যাঙ্কফুল টু অর্পণদা অলসো। লাইক আমি খুব হোপফুল, রাপ্পা নিয়ে আমাদের সিনেমাটোগ্রাফি করেছে অনুজদা ইজ আ ব্রিলিয়ান্ট সিনেমাটোগ্রাফার নাও, তো রাপ্পা নিয়ে আমি খুব হোপফুল। তো দেখা যাক, রাপ্পা হয়তো মেবি নভেম্বর আর অক্টোবরের এন্ড কোনো একটা সময় রিলিজ করবে। সো প্লিজ আপনারা রাপ্পা দেখবেন, রাপ্পা ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম ফর দিস ইন্ডাস্ট্রি। এইবার আসছি বম্বেতে, মানে তুমি একসাথে 3খানা প্রশ্ন করেছো, হ্যাট্রিক দিয়েছো, এবং শেষে আসবে অনিকদার ক্ষেত্রে। বম্বে না, মানে বম্বে একটা অন্য প্রথায় বিশ্বাস করে, আমার মনে হয় বোধহয় ওই শহরটা কোনোদিনও ঘুমায় না, এবং ওখানে কাজটাকে এতটা বেশি মানে প্রেফারেন্স দেওয়া হয়, সব জায়গাতেই দিয়ে হয়, শুধুমাত্র বম্বের ক্ষেত্রে নয়, কিন্তু বম্বেতে একটু বেশি। তার কারণ বম্বেতে আমার মনে হয় বোধহয় ওরা মানে ঘুমোতেও মানে কালকে শুটিং শিডিউলটা কী হবে সেটা নিয়ে তারা ভাবে, যে একটা সে ভাবে যে কালকে কোন ডেলিভারিটা সে কীভাবে দেবে, বা কতটা নর্মাল বা কতটা ডাউন টোনে দেবে। বম্বেতে যেটা সব থেকে বেশি আমার প্রাপ্তি, যে ওরা সমস্ত আর্টিস্টকে বিরাট একটা বিপুল একটা পর্যায়ে রেসপেক্ট থাকে তাদের। মানে ধরো তুমি যদি একটা লাইনে বলো, তোমার জন্য একটা আলাদা মেকআপ ভ্যান, তোমার জন্য একটা আলাদা মেকআপ ভ্যান, মানে তুমি অন্য অ্যাক্টরদের সাথে মেকআপ ভ্যান শেয়ার করছো, বা তোমাকে খাবারও ঠিকঠাক দেওয়া হচ্ছে, পেমেন্ট তোমার একটা ঠিকঠাক, এবং সব থেকে বেশি দেয়া ভেরি ভেরি প্রফেশনাল। মানে তারা এখানে না, মানে বম্বের কোনো সীমিত কোনো টাইম নেই, মানে আমরা খাঁকি একদিন তো আমরা 24 ঘন্টা শ্যুট করে নিয়েছি, মানে আমরা একদিন শ্যুট করেছি। যেই তো বাজেট, এই যে সব থেকে বড় বিষয়টা, যে বম্বের যে এই যে ক্যানভাস, সেই ক্যানভাসে গিয়ে তারা সাকসেস করে, তার কারণ তাদের কাছে বাজেট আছে। এই যে ধীমানবাবু কিন্তু আজকে যে পর্যায়ে রাপ্পা বানিয়েছেন, যে টাকায় রাপ্পা বানিয়েছেন, সেই টাকায় যে কোনো প্রডিউসার, টলিগঞ্জের যে কোনো প্রডিউসার 3খানা ছবি বানিয়ে ফেলতেন, বা অ্যাটলিস্ট 2খানা ছবি তো বানিয়ে ফেলতেন 100%। তো ধীমানবাবু সেটা করতে চাননি। ধীমানবাবু তার ক্রাফটের প্রতি যে একদমই না, এইটাই হচ্ছে মূলতম কথা, দ্যাট লাইক মুম্বাই নেভার কম্প্রোমাইজেস। বম্বেতে কোনো নেই, বম্বেতে পারফরমেন্স ইজ দ্য লাস্ট ওয়ার্ড। এবং ধরো ওখানে একটা সিনকে যে ডিটেলিংভাবে নেওয়া হয়, কনভিকশন, এক্স্যাক্টলি তাই। মানে ধরো 21টা অ্যাঙ্গেল দিয়ে শুধুমাত্র একটা ডায়ালগকে নেওয়া হচ্ছে, 21খানা অ্যাঙ্গেল, 25টা অ্যাঙ্গেল দিয়ে। আমি বলবো যে আমার যদি কোনো স্কুলিং থাকে, সেটা আমার দুটো জায়গা থেকে, এক হচ্ছে অনিক দত্তর পাঠশালা, যেটা আমি বলি, আবার একটা তথাগত মুখার্জি পাঠশালা, আর একটা হচ্ছে বম্বের। আমি খাঁকি করতে আমি জানি না, খাঁকিতে আমি যতটা ছিলাম তার থেকে তো বেশি থাকতাম, তখন আমার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়, আমার বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট। আমি হয়তো বাঁচতাম না, বিকজ আমার 2nd ডিগ্রি বার্ন হয়ে যায়, মানে সেটা আমার বাড়িতে এসে হয়, এবং আমি প্রায় 5 দিন। কিন্তু ওদের যে রেসপন্সিবিলিটি অ্যাক্টারের ওপর, ওরা ক্রমশ আমার ঘা কতটা শোকালো, আমি কতটা ঠিক হয়ে, প্রত্যেক দিন আমাকে ফোন করা, এবং ফাইনালি আমি আমার মনের জোরে, এবং যে দুটো মানুষ সেই সময় আমাকে খুব বেশি সাহায্য করেছিল, একজন হচ্ছেন ডক্টর দেবাশিস মোদক, আর একজন দেবাশিস গুহ অর্থোমেটিক হাসপাতালের, আর একজন হচ্ছেন সবিতাদি নার্স আমার, যিনি
মানে সেটা খুবই একটা মানে মানে বিরল ভয়ঙ্কর দৃশ্য ছিল। আমার শরীর থেকে প্রায় চামড়া কেটে কেটে বাদ দিয়ে সেগুলোকে ওয়াশ করে দেওয়া হতো। তো সেটা আমি কোনোদিনও ভাবিনি, মানে ওনারা না থাকলে আমি কিন্তু খাঁকির ফ্লোরে কোনোদিন আর ভিজিট করতে পারতাম না। বাট আমার মনে আছে দেবাত্মা মণ্ডল এবং তুষারকান্তিরে মানে বিশেষত দেবাত্মা মণ্ডল, আই গট ট্রিমেন্ডাস সাপোর্ট ফ্রম দিস ম্যান। দেবাত্মাদা আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আই অ্যাম নট এলিমিনেটিং ইউ ফ্রম দিস প্রজেক্ট, but be sure one thing that that you will come back once again, I believe, but make sure when you will come back you should be cured properly, because if your health deteriorate you won't be able to act. ডিরেক্টরের নিজের অ্যাক্টরের প্রতি কতটা ভালোবাসা, যত্নশীল। হ্যাঁ এক্স্যাক্টলি, যেটা আমি অনিকদার সাথে কাজ করতে গিয়েও বুঝেছি যে অনিকদার মতন করে কাস্টকে ইন্ট্রোডিউস করতে কেউ পারে না। বিকজ আমার মনে আছে আমাদের যখন অপরাজিতর ট্রেলার লঞ্চ হয় সেদিনকে অনিকদা প্রায় অনিকদার সাথে যারা চেয়ারে বসে আছেন তারা আমার ছোটোবেলাটা, মানে আমার মানে আমি যাদের ছবি দেখতাম, মানে ছোটোবেলা বলবো না, আমার কলেজ লাইফের পর বা যখন সিনেমা বুঝতে শিখেছি, মানে ধরো ভালো ছবি, মানে ভালো ছবি সব ছবি ভালো, মানে ছবিকে যখন মানে ডিভাইড করতে শিখেছি বা ধরো মানে ছবি যখন একটু বুঝতে, তখন যাদের ছবি দেখতাম বিশেষত ঋতুবর্ণ ঘোষের যে ছবিগুলো, সেগুলো সাথে যারা যে মানুষগুলো, যদি আমি দেখতে পেলাম যে আমি একটা সিটে বসি, তার পাশে বসে আছেন অর্ঘ্যকমল মিত্র, আচ্ছা তার পাশে বসে আছে দেবজ্যোতি মিশ্র, তার পাশে বসে আছেন অনিক দত্ত, তার পাশে বসে আছেন ফিরদাসুল হাসান, আচ্ছা তার পাশে আবার গার্গী রায়চৌধুরী বসে আছেন, তার পাশে আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বসে আছেন। তো এই এতজন সোকল নোন সেলিব্রিটিদের মাঝখানে অনিকদা উঠে বলেছিলেন যে এখন আমি যাকে ডাকবো ওই যে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড খায় আর আমাকে প্রচণ্ড ফোন করে বিরক্ত করে, ওকে যদি কেউ বলে যে ও একটা চরিত্র করতে হলে গাছের ওপর উঠে বসে থাকতে হলে সেটাও করবে। দেবাশিস রায়, তারপরের কথাটা শোনো, হি ইজ আ ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড অ্যাক্টর, I have never seen such a talented actor, খুবই প্যাশনেট, খুবই ডেডিকেটেড, খুবই হার্ডওয়ার্কিং, এবং ভবিষ্যতে ও অনেক ভালো কাজ করবে। দিস ইজ হাউ অনিকদা ইজ ইন্ট্রোডিউসিং মি। সায়নী ঘোষ আছেন আর সব মিডিয়াদের সামনে, সো লাইক, এবং অনিকদার সাথে কাজ করতে গিয়ে প্রচুর বকাবকি খেয়েছি, প্রচুর মার খেয়েছি, অনিকদা বুম তুলে আমাকে তাড়া করেছিলেন। কিন্তু অনিকদার যে শিক্ষা, আমার মনে হচ্ছে রাত্রির 1টা পর্যন্ত একটা মানুষ আমাকে ফোন করে, একটা বিখ্যাত সিন আছে অপরাজিততে, যারা দেখেছে তারা জানবে যে একটা জায়গায় আমি ওই একটা হচ্ছে যে যেখানে ওই চিঠিটা আসে এবং আমি চিঠিটা পড়ি আর কি, সেখানে একটা কথা আছে, ট্রায়াম্ফ অফ ইমাজিনেটিভ ফটোগ্রাফি। এবার কথাটা হচ্ছে ফটোগ্রাফি, এই ফটোগ্রাফিকে আমি ক্রমশ ফটোগ্রাফি বলতাম। তো অনেকদা রাত্রির 1টা পর্যন্ত আমাকে ভয়েস মেসেজ পাঠাতেন যে ফটোগ্রাফি, আমি একবার ফটোগ্রাফি বলছি, অনেকদা ফটোগ্রাফি বলছে। এইটা একটা। আর একটা হচ্ছে যে ক্যামেরা অ্যাপ্রেন্টিস হিসেবে কি থাকতে পারি ওই যে সেই টেলিফোন কনভারসেশনের জায়গাটাতে, তো অ্যাপ্রেন্টিসটাকে আমি বারবার করে অ্যাপার্টেন্স বলতাম, অনেকদা সেটাকেও ঠিক করেছিলেন বলে। তো একজন মানে অস্বাভাবিক শিক্ষক। আমি বলি যে প্রত্যেকটা অভিনেতা যদি এনাদের সাথে কাজ করতে, মানে বিশেষত এই তথাগত মুখার্জি বা অনিক দত্ত বা দেবাত্মা মণ্ডল যাদের কথা বললাম, আমি অনেক কিছু শেখা যাবে এদের কাছ থেকে। তথাদা তো মানে আমার মনে হয় তথাকে বলি যে তথাদা মানে যারা কেউ কিচ্ছু শিখে আসে না আর কিছু ধরো সে কোনো ক্লাসই করেনি অভিনয়, তথা তাকেও বুঝিয়ে ওই যখন ওয়ার্কশপ করাবে তথাদা তাকেও অভিনয় শিখিয়ে দেবে। মানে তথাদার মানে আমি নাম করবো না, তথাদার ছবিতে মানে যে অভিনেতা ধরো মানে যেটা মানে কোনো অভিনয় করেও নি, হ্যাঁ এটা অনেকদার ক্ষেত্রে হয়, কিন্তু অনেকদার ব্যাপারটাকে অন্য রকমভাবে ডিল করে ক্যামেরা বসে ঠিক নিয়ে নেবে, তথা তাকে শিখিয়ে দেবে, মানে তথা তাকে শিখিয়ে দেবে অভিনয়, এরকম একটা অবস্থা আমি দেখেছি। এটা তো ভালো একটা, হ্যাঁ মানে সেটাই আর কি। তো আশা করি তোমার 3টে প্রশ্নর মানে 3টে একদম তুমি আমার মানে র্যাপিড ফায়ারকে এক সুন্দরভাবে ফেস করে নিয়েছো। যাই হোক, এবার আমি সবার শেষে যেটা জানতে চাইবো যে তোমার আগামী দিনের প্রজেক্ট কী আসছে রাপ্পারায় ছাড়া এটা, আর আমাকে সেটা বলো যে তোমার মানে মুম্বাইয়ের কথা তুমি যেরকম বললে এরকম এত বড় বড় অভিনেতার সাথে কাজ করেছো, সেখানে মানে ঋত্বিক যে মানে আমাদের মুম্বাইয়ে যিনি অভিনয় করেছেন ঋত্বিক ভৌমিক, তার সাথে অভিনয় করে কেমন লেগেছে? আদিল খান খুব ভালো, এই ক্যারেক্টারদের সাথে তোমার মেনলি তোমার ক্যারেক্টারটা ছিল। তো মুম্বাই এই দুজনের সাথে কাজ করে এবং শাশ্বতদা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিদ্দা, এদের সম্বন্ধে অল্প ইন্টারভিউটা শেষের দিকে নিয়ে যাবো না হয়, অনেকটা সময় তোমার নিয়ে নিলাম, এটা একটুখানি বলো যে কেমন অভিজ্ঞতা এই এত বড় বড় অভিনেতার সাথে কাজ করার? আর ঋত্বিক ভৌমিক না
আমি আদিল খান বলবো, কিন্তু আমি ঋত্বিক ভৌমিকের কথা বিশেষ করে বলবো। ঋত্বিক দাকে আমি দেখেছি যে এই যে একটা কথা আছে অভিনেতাদের, যে ফিল দ্য মুভমেন্ট বা ইন দ্য সিন, মানে সিনের ভেতরে সবসময় এত বেশি কনসেন্ট্রেট করে ঋত্বিক দা। একটা সিন করার আগে কারোর সাথে কথা বলবে না, সেই সিনের মুডটাকে বোঝার চেষ্টা করবে, যেটা একটা অভিনেতার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এখন আমরা একটা হ্যাপি মুডে আছি, আমরা একটা আড্ডা দেওয়ার মুডে আছি, তো সুতরাং আমাদেরকে দেখতে এরকম লাগবে। এবার এটাকে যদি আমি চেঞ্জ করি, দুঃখ করি, তাহলে আমি সেটা কীরকমভাবে করবো? সেটার জন্য যে ওই যে প্রিপারেশনটা, জোনে যাওয়া, একটা জোনে যাওয়া ইজ কমপ্লিটলি আ মেথড অ্যাক্টর। আচ্ছা, এইটা ঋত্বিক দার কাছ থেকে শেখার বিরাটভাবে। ঋত্বিক ভৌমিক মানে আমি দেখেছি মানে কীভাবে, এবং সুইচ অন টেকনিকটা, ফ্লোরে আসার পর একদম চুপচাপ যখন যা হচ্ছে ঋত্বিক দা সেই সিনের মতন করে বিহেভ করছে একদম পুরো, যে সিনটা যতটা দরকার। আদিল স্যার আদিল ইটস লাইক কী বলবো, মানে ভয়েস ভ্যারি, হ্যাঁ ভয়েস টয়েস ছাড়াও ও একদম, যেটা আমরা দেখেছি রঞ্জিতকে, হি ইজ লাইক দ্যাট অনলি ইন রিয়েল লাইফ, হি ইজ অলসো লাইক দ্যাট। আচ্ছা, মানে রঞ্জিত ইজ লাইক দ্যাট, মানে আদিল স্যার ইজ লাইক দ্যাট অনলি। আর এই হচ্ছে সে হচ্ছে আদিল ইজ লাইক ক্যাসে ও এসা ক্যাসে, এটা শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে আমার শুধু একদিনই ছিল সিনস, বিকজ লাইক আমার ফার্স্ট বম্বেতে শ্যুট ছিল শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে, সো লাইক আই কান্ট সে, বাট হ্যাঁ অবশ্যই মানে যেটুকু ছিল সেটুকু তো। আর জিৎ স্যারের সাথে তো আমার কী বলবো, মানে আমার প্রথম ছবি জিৎদার সঙ্গে, সেটা করতে গিয়ে বলি, বিকজ বাচ্চা শ্বশুর তো অনেকেই দেখেছে, এবং আমি এটা অনেক ইন্টারভিউতে বলেছি। আমাকে জানো যে ওই সিনটা কোথাও ছিলই না, ইট ওয়াজ নট স্ক্রিপ্টেড, মানে ওটা আমাকে দেখে বানানো হয়েছিল। পাভেল দা ওই সিনটা বানিয়েছিলেন, বিকজ আমার মনে হয় বোধ আমি যদি আজকে এই জায়গায় পৌঁছে থাকি, তাহলে ওইটা, আমার বাবা একটা কথা আমাকে বলতেন, যে মানুষটি তোমার জীবনে প্রথম তোমাকে কোনো সুযোগ দেবে, বা প্রথম যে তুমি একটা দরজা বা একটা জগতে ঢুকতে চাইছো, সে প্রথম যে দরজাটা খুলে দেবে, আর যাই করে জীবনে সেই মানুষটাকে কোনোদিনও ভুলে যেও না, যে তোমার তখন সাহায্য করেছে যখন তুমি কিচ্ছু ছিলে না। সেই মানুষটাই তোমাকে সত্যিকারের ভালোবাসে, সত্যিকারের তোমার প্রতিভাকে শ্রদ্ধা জানিয়ে সে কাজটা দিয়েছিল। তো আমি আজও মনে করি যে সেই 45 সেকেন্ড বাচ্চা শ্বশুর ওয়াজ দ্য মোস্ট প্রিশিয়াস 45 সেকেন্ডস অফ মাই লাইফ। এবং আমি কতটা বড় আছি, কতটা ছোট আছি সেটা নয়, কতটা গুরুত্বপূর্ণ এবং আমি সেটা কতটা করতে পারছি, উৎপল দত্ত সেই কথাটা, ইটস নট দ্য রোল, ইটস দ্য অ্যাক্টার। অভিনেতা রোল ছোটো বড়ো হয় না, অভিনেতা ছোটো বড়ো হয়। তো সেই কথাটা আর কি, যে ইটস এ ব্রিলিয়ান্ট এক্সপিরিয়েন্স জিদ্দার সঙ্গে, মানে বাচ্চা ছেলে, এবং ভবিষ্যতে আরও কাজ করতে ইচ্ছুক। আমি জিদ্দাকে যতবারই দেখা হয়েছে আমি এটা বলেছি যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ অ্যান্ড লেটস সি, ভবিষ্যতে হয়তো করবো। তখন জিদ্দার সাথে কাজ না হলেও জিদ্দার প্রোডাকশানে আমি প্রায় অনেকবার কাজ করেছি। একটা হচ্ছে হরে কৃষ্ণ, যেটা খুবই ফেমাস একটা শর্ট ফিল্ম, মানে এটা এখনো পর্যন্ত রাস্তায় বেরোয় লোকে আমাকে হরে কৃষ্ণ বলে হ্যাঁ হ্যাঁ, ওটা প্লিজ বলো না, বিকজ ইটস এ ভেরি হার্ড টু বিলিভ, বিকজ আমার খুব ওই সিনটার কথা মনে পড়ে যায়। ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মানে কি বলো, ভেরি আন্ডাররেটেড অ্যাক্টর, ভেরি আন্ডাররেটেড ব্রিলিয়ান্ট অ্যাক্টর, যাকে মানে ক্রিমিনালি আনইউজড, একদম ক্রিমিনালি আন্ডাররেটেড। অনেক কিছু করার ছিল, অনেক বড় বড় অভিনেত্রীকে শুভময় জেঠু নিজের হাতে করে ট্রেন করেছে, সেখানে স্টলওয়ার্সের নাম আছে, আমি নামটা নিয়েই নিচ্ছি, কিচ্ছু যায় আসে না, আমার মুনমুন সেন। তো যাই হোক, মানে এরকম আবার একটা জিনিস অ্যাড করছে শুভময়দার, মানে সাথে কাজ করে এখন অনেক আমাদের টলিউডের অনেক শেখাতো, হ্যাঁ, মানে তারা এখন রীতিমতো বড় বড় পরিচালক, অভিনেতা এরকম আছেন। আমিও নাম নিচ্ছি না, যারা জানো তারা সবাই জানো। হ্যাঁ, মানে আমি মুনমুন সেন আমাদের এখন এটা রেকর্ডেড আর রেকর্ডেড, হ্যাঁ, এটা আই লাভ ইউতে নিজে বলেছিল একদম। তো এবার হ্যাঁ বাকিটা তুমি বলো। একটু নস্টালজিক, একটু ইমোশনাল হয়ে গেছে শুভময়দার নাম। হ্যাঁ এক্স্যাক্টলি তাই আমারও। তো লাইক তুমি যেহেতু প্রশ্নটা করলে, তো আমি বললাম শুভময় জেঠু সম্পর্কে। সেটা মহালয়া তো তার প্রমাণ, মানে মহালয়া তো ওই চরিত্রটা শুভময় জেঠু সাথে কেউ করতেই পারতো না। হ্যাঁ চোলাই যদিও বা সেরকম ভাবে মানে রিলিজ করলো না, তার কারণটা ব্যান্ড হলো ছবিটা, অরুণদার ছবি। তো যাই হোক, তো সুইজারল্যান্ড আবার জিদ্দার প্রোডাকশনে, আবার খাঁকিতে লাস্ট গুলিটা জিদ্দে আমাকে মারে, আমি মরে যাই। তো যাই হোক, তো এই আর কি। ঠিক আছে, এবার তোমার আগামী দিনে কি কি কাজ আসছে সেটা বলো। আমার রাপ্পা তো আসছে, হ্যাঁ, পারিয়া 2 আসছে, হ্যাঁ পারিয়া 2
দেখা যাক, এখনো পর্যন্ত আমার বলা নিষিদ্ধ, হয়তো আমরা পরের বছর শ্যুট করব বা কোনো একটা সময় শ্যুট করব। তার আগে আর একটা ছবি আছে, আর সেই ছবিটার নাম বলছি না, পরিচালকের নাম বলে খুব মার খাবো বললে। তো যাই হোক, ঋতু পর্ণা সেনগুপ্ত একটা প্রজেক্ট হতে পারে। আর একটা হচ্ছে ঘুমঘুমা বলে একটা ছবি, সেটা শীর্ষ, হ্যাঁ হিন্দি 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 ঘুমঘুমা। সেখানে আমি আর কৌশিক গাঙ্গুলি একটা গল্পের মানে মুখ্য চরিত্র। কে কে মেনন স্যার একটা করে গল্প বলেন এবং সেই গল্পগুলো আছে, ইটস আ কাইন্ড অফ অ্যান অ্যান্থোলজি। আচ্ছা আচ্ছা। তো এই আর কি। অশেষ ধন্যবাদ দেবাশিস সময় দেওয়ার জন্য। আর রাস কিন্তু চলছে, হ্যাঁ আমি এটা বলতে চাই, রাস চলছে, যারা এখনো দেখোনি তারা রাতে 6:45, কলকাতায় যারা যারা আছেন 6:45 টিকিট কাটুন, একদম চলে যান রাস দেখতে, হল ভরিয়ে দিন, রাস দেখুন। অবশ্যই যারা মানে মাটির সাথে জুড়ে থাকার সিনেমা দেখতে চাও, রাস তারা অবশ্যই দেখো। আর একটা নস্টালজিয়া নিশ্চয়ই এটার মধ্যে পাবে। রাসটা তেমনই একটা মনের ছবি, এটা আমি নিজে দেখেছি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। মাস্ট ওয়াচ রাসটা অবশ্যই দেখো। এবং দেবাশিসকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর এত সুন্দরভাবে আমরা আলোচনা করলাম, আশা করি অনেক কিছু জানতে পারলেন দেবাশিস সম্পর্কে, এবং আরও কিছু জানাতে পারলাম ইন্ডাস্ট্রির, এখানকার ইন্ডাস্ট্রি, মুম্বাই ইন্ডাস্ট্রির ডিফারেন্সটা কি ও নিজের অভিজ্ঞতা থেকে বললো। সব কিছু নিয়ে আমাদের আলোচনা আজকে ভালোই জমলো। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই দেবাশিসের কাজকে সাপোর্ট করবেন এবং দেবাশিসকে আরও আশীর্বাদে ভরিয়ে দেবেন। আর একটা কথা, হ্যাঁ, দ্য ফিল্ম জার্নালিস্টকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যেটা মনে ছিল বাট আমি বলে দিলাম আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ আর শুভরাত্রি। থ্যাংক ইউ, শুভরাত্রি। ন্যায্য মূল্যে হলমার্কযুক্ত সোনা গহনা পাওয়ার একমাত্র ঠিকানা গঙ্গা জুয়েলার্স, রিষড়া, হুগলি। This program is presented by Next Gen Decor, Smart Home, Smart Office.